শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 9 আগস্ট, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, আমি পেলেও সুব্রত মুসলিম ভোট পাননি, তাই হেরেছেন, বললেন কৃপনাথ মালা। উত্তর করিমগঞ্জে বিজেপি প্রার্থীর পরাজয় নিয়ে অশান্তি চলছে দলের অন্তর্মহলে। আজ অবধি পরাজয়ের কারণ খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠকও হয়নি। সম্প্রতি দলের সভায় এ নিয়ে মুখ খুলেছিলেন খুদ বিজেপির পরাজিত প্রার্থী সুব্রত ভট্টাচার্য। এবার এ নিয়ে মুখ খুলেছেন সাংসদ কৃপনাথ মালা। তিনি এ নিয়ে জেলা সভাপতি সঞ্জীব বণিকের দিকে আঙ্গুল তুলেছেন। সভাপতি কী কারণে পর্যালোচনা বৈঠক করেননি, বোধগম্য হয়নি বলে মন্তব্য করেছেন কৃপনাথ। দীর্ঘ 15 বছর উত্তর করিমগঞ্জ কংগ্রেসের দখলে। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এই কেন্দ্র ছেড়ে দেওয়ায় আশার আলো দেখছিল বিজেপি, কিন্তু কোনো কাজ হয়নি। কমলাক্ষর পরও এই কেন্দ্রটি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে কংগ্রেস। বিধায়ক হয়েছেন জাকারিয়া আহমদ পান্না। কিন্তু উত্তর করিমগঞ্জে বিজেপির পরাজয় দলের একটি লবি মেনে নিতে পারেনি। এ নিয়ে দলের অন্তর্মহলে অশান্তি বিরাজ করছে। একটি মহল থেকে অভিযোগ উঠেছে সুব্রত ঘরোয়া ষড়যন্ত্রের শিকার হয়েছেন, তবে এমন খবরের সত্যতা খণ্ডন করেছেন সুব্রত। যদিও এটি তার রাজনৈতিক মন্তব্য বলে মন্তব্য করেছেন সমর্থকরা। একাংশের মন্তব্য, সুব্রতর হয়ে একজনও তারকা প্রচারককে আনানো হয়নি। স্মৃতি ইরানিকে দিয়ে প্রচারের শেষের দিন শুধু একটি র্যালি করানো হয়েছে, কিন্তু আগাম খবর না পাওয়ায় তেমন মানুষ হননি বলেও মন্তব্য একাংশের। অথচ বাকি বিধানসভা কেন্দ্রগুলোতে অনেক তারকা প্রচারক এসেছেন। এদিকে সরকার গঠনের 4 মাস পার হয়ে যাওয়ার পরও আজ অবধি পর্যালোচনা বৈঠক ডাকা হয়নি। কী কারণে উত্তর করিমগঞ্জে বিজেপি প্রার্থীর ভরাডুবি হলো তা খতিয়ে দেখা হয়নি। পর্যালোচনা বৈঠক না হওয়ায় দলের একটি মহল ক্ষোভ প্রকাশ করে চলেছে। এমনকি এই বৈঠক না হওয়ায় মুখ খুলেছিলেন খুদ সুব্রত। এবার এই ইস্যু নিয়ে মুখ খুলেছেন কৃপনাথ মালা। সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য করেছেন সাংসদ। মুসলিম ভোট না পাওয়ায় সুব্রতর পরাজয় হয়েছে বলে মন্তব্য করেন তিনি। কৃপনাথ বলেন, আমাকে মুসলিমরা ভোট দিয়েছেন, তবে সুব্রতকে তারা ভোট দেননি, ফলে তিনি জয়ী হতে পারেননি। কিন্তু পরাজয়ের কারণ নিয়ে আজ অবধি কেন কোনো পর্যালোচনা বৈঠক ডাকা হয়নি তা বুঝে উঠতে পারেনি। জেলা বিজেপির উচিত ছিল পর্যালোচনা বৈঠক ডাকা, আমাকেও বলা হয়নি। এই পরাজয়ের কারণ খতিয়ে না দেখলে দল আগামীতে এই কেন্দ্রে কিভাবে প্রস্তুতি নেবে? পর্যালোচনা বৈঠক করলেই আগামী নির্বাচনে প্রস্তুতি নেওয়া সম্ভব হবে, মন্তব্য করেন কৃপনাথ। পাশাপাশি সুব্রতর বিরুদ্ধে ঘরোয়া ষড়যন্ত্রের তত্ত্ব অস্বীকার করেন তিনি। সাংসদ বলেন, বিজেপির কর্মীরা কোনোদিনও দলীয় প্রার্থীর বিরুদ্ধে এমন কার্যকলাপে জড়িত থাকেন না। পরবর্তী খবরটি হল, বানবাসীদের অ্যাকাউন্টে একাধিকবার ক্ষতিপূরণের অর্থ, তদন্তের নির্দেশ। একদিকে ভয়ঙ্কর বন্যা সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে, তার উপর ক্ষতিপূরণের অর্থ ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে গিয়ে আরেক সমস্যার মুখে পড়েছে রাজ্য সরকার। একাংশ বন্যাক্রান্তের ব্যাংক অ্যাকাউন্টে ভুলবশত দুবার করে ক্ষতিপূরণের 15,000 টাকা ঢুকে পড়ার তথ্য প্রকাশ্যে আসার পরে পুরো প্রক্রিয়া সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, যেসব বানবাসীর অ্যাকাউন্টে 2বার টাকা ঢুকে পড়েছে সেই অ্যাকাউন্টগুলি সাময়িকভাবে ফ্রিজ করা হয়েছে। এতে করে এই বিপদের সময় নতুন করে সমস্যায় পড়েছেন শিবসাগর, চড়াইদেউ, গোলাঘাট, যোরহাটের বানবাসীরা। এই প্রক্রিয়ায় গাফিলতি বা অনিয়ম করা সংশ্লিষ্ট সরকারি কর্মচারী ও আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের ঘোষণা করেছে সরকার। এমন বিচ্যুতির কথা কবুল করে নিয়েছেন রাজ্যের মন্ত্রী কেশব মহন্ত। তিনি জানান, সাহায্যের এই অর্থ পেতে হলে সুবিধাভোগীদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড বাধ্যতামূলকভাবে সংযুক্ত করতে হবে। মন্ত্রী আশ্বাস দিয়েছেন, ভুল সুবিধাভোগীদের শনাক্ত করতে আধার লিঙ্কের মাধ্যমে অর্থ প্রদানের ব্যবস্থা করা হবে। অনিয়মে জড়িত কর্মচারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বানবাসী অঞ্চলে বন্যাক্রান্তদের এককালীন 15,000 টাকা তাৎক্ষণিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার, কিন্তু 2 দিন আগে দেখা যায় কোনো কোনো অ্যাকাউন্টে একাধিকবার ক্ষতিপূরণের ওই অর্থ জমা করে দেওয়া হয়েছে। এই বিচ্যুতি নজরে আসতেই সঙ্গে সঙ্গে পুরো প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয়। অন্যদিকে একাংশ গ্রাম প্রধান, মণ্ডল এবং সরকারি কর্মচারীকে নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করতে অনিয়ম সংগঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী জানিয়েছেন। পরবর্তী খবরটি হল, পুর নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে শহরের ব্যস্ত পথে ফুটপাতে নির্মাণ সামগ্রী, পার্কিংয়ে বেহাল শিলংপট্টি।
ফুটপাত আছে কিন্তু তার বুক জুড়ে রাজত্ব করছে ইট বালি পাথরের স্তূপ। যে পথ দিয়ে মানুষের নিরাপদে হেঁটে যাওয়ার কথা ছিল তা আজ এক শ্রেণীর নাগরিক ও ব্যবসায়ীর ব্যক্তিগত স্টোর রুম। ফলে ব্যস্ত সড়কের তীব্র যানজট আর বেপরোয়া গাড়ির গতিকে পাশ কাটিয়ে মাথার উপর দুর্ঘটনার খাড়া জড়িয়ে মূল সড়ক ধরেই হাঁটতে বাধ্য হচ্ছেন শহরবাসী। আর এই বিপন্নতার আবহে অত্যন্ত জোরালো হয়ে উঠছে প্রশ্ন, আইন ও নির্দেশিকার প্রাচুর্য থাকলেও তার বাস্তব প্রয়োগে ডিলেমি কেন? এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বৃহত্তর শিলচর নাগরিক মঞ্চ। সংগঠনের সাধারণ সম্পাদক সাধন পুরকায়স্থ অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় পুর প্রশাসনের এই কাগজের সক্রিয়তাকে বিঁধেছেন। তার কথায়, শুধু চমৎকার সব বয়ানে টাসা নির্দেশিকা জারি করলেই কি প্রশাসনের দায়িত্ব শেষ হয়ে যায়? নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যদি দৃষ্টান্তমূলক শাস্তি বা জরিমানা করার কোনো নজিরই তৈরি না হয় তবে সেই আইনের যৌক্তিকতা নেই। বস্তুত শিলচর পৌর নিগমের তরফ থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও বাস্তবে রাজপথের অবস্থার তিলমাত্র পরিবর্তন করেনি। পুর নিগমের কড়া নির্দেশিকার পুরো শহরের চেঙ্কুড়ি রোড, বিবেকানন্দ রোড সহ আরও বেশ কিছু এলাকায় বহু স্থান দখল করে রাখা হয়েছে বালি, ইট ও নির্মাণ বর্জ্য দিয়ে। সবচেয়ে উদ্বেগের ছবি চেঙ্কুড়ি রোডে এলাকায় একাধিক স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান। ফলে সকাল থেকে দুপুর পড়ুয়া, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা, বাস এবং অটো মিলিয়ে ব্যস্ততা তুঙ্গে। সেই রাস্তার ফুটপাতের বড় অংশই যদি নির্মাণ সামগ্রীর দখলে থাকে, পথচারীরা যাবেন কোথা দিয়ে? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাধ্য হয়ে বহু মানুষ মূল সড়ক দিয়ে হাঁটছেন। ফলে তৈরি হচ্ছে বিপজ্জনক পরিস্থিতি। কলেজ রোড পয়েন্ট থেকে চেঙ্কুড়ি রোড পর্যন্ত দিনের বেশিরভাগ সময় যানজট লেগে থাকে বলেও অভিযোগ স্থানীয়দের। তার মধ্যে রাস্তার একাংশ নির্মাণ সামগ্রী পড়ে থাকায় যান চলাচলের জায়গা আরও সংকুচিত হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কা নিয়ে ইতিমধ্যেই উদ্বিগ্ন বাসিন্দারা। পরবর্তী খবরটি হলো, লালা পৌরসভায় নাগরিক পরিষেবা নিয়ে ক্ষোভ, কর দিয়েও নেই জল, চাঁদা তুলে নলকূপ মেরামত। পুরো কর দিচ্ছেন নাগরিকরা, অথচ পানীয় জলের মতো মৌলিক পরিষেবা পেতে শেষ পর্যন্ত তাদেরই চাঁদা তুলতে হচ্ছে। লালা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের এসএস সরণি এলাকায় দীর্ঘদিন ধরে চলা পানীয় জলের সংকট ঘিরে এবার তীব্র ক্ষোভ চড়িয়েছে। পৌরসভার অচল নলকূপ সারানোর জন্য বারবার আবেদন নিবেদন করেও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত নিজেদের পকেট টাকা খরচ করে নতুন মোটর কিনে নলকূপ সচল করলেন এলাকাবাসী। জলের অপর নাম জীবন, অথচ সেই জীবনদায়ী জলের জন্যই দিনের পর দিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এসএস সরণি এলাকার বাসিন্দাদের। অভিযোগ, দীর্ঘদিন ধরে গোটা এলাকায় পানীয় জলের তীব্র সংকট চলছে। রান্নাবান্না থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় গৃহস্থালির কাজ, সব কিছুর জন্যই এক বালতি জলের সন্ধানে দূরে ছুটতে হচ্ছে বাসিন্দাদের। এলাকাবাসীর সুবিধার্থে তারকেশ্বর শিব মন্দির সংলগ্ন এলাকায় লালা পৌরসভার তরফে বসানো হয়েছিল একটি সরকারি নলকূপ, কিন্তু বেশ কিছুদিন ধরেই সেটি সম্পূর্ণ অচল হয়ে পড়ে রয়েছে। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। জল না পেয়ে কার্যত হাহাকার শুরু হয় এলাকায়। সমস্যার দ্রুত সমাধানের দাবিতে পৌরসভার কাছে লিখিত আবেদন জানান এলাকাবাসী। স্থানীয় কমিশনারকেও একাধিকবার বিষয়টি জানানো হয়, কিন্তু বারবার অভিযোগ জানানোর পরও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অভিযোগ, প্রতিবারই মিলেছে আশ্বাস, কিন্তু নলকূপ মেরামতের ক্ষেত্রে বাস্তবে দেখা যায়নি কোনো উদ্যোগ। পরবর্তী খবরটি হলো, মহিলা সংরক্ষণ আইন নিয়ে রাহুল রিজিজু বাকযুদ্ধ, আসন পুনর্বিন্যাসের সঙ্গে কেন জুড়ছেন প্রশ্ন কংগ্রেস নেতা। মহিলা ক্ষমতায়ন ও সংরক্ষণ আইন কার্যকর করা নিয়ে সামাজিক মাধ্যমে বাকযুদ্ধে জড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। রাহুল গান্ধীর একটি ভিডিও বার্তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে রিজিজু কংগ্রেসের অবস্থা নিয়ে প্রশ্ন তুলেন। পাল্টা জবাবে রাহুল প্রশ্ন করেন, 2023 সালে সর্বসম্মতিতে পাশ হওয়া মহিলা সংরক্ষণ আইন এখনও কার্যকর হয়নি কেন, এবং কেন সেটিকে আসন পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত করা হচ্ছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী বলেন, দেশের মহিলাদের আলোচনার কেন্দ্রে নিয়ে আসা এবং তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী কাজ করার সুযোগ দেওয়া জরুরি। তার বক্তব্য, দেশের মহিলাদের ক্ষমতা ও সম্ভাবনাকে আটকে রাখা হয়েছে এবং তাদের স্বাধীনভাবে চিন্তা ও মত প্রকাশের সুযোগ আরও বাড়াতে হবে। রাহুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় কিরেন রিজিজু তার বার্তাকে ইতিবাচক বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন, মহিলাদের বিষয়ে রাহুল গান্ধীর দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে বলে মনে হচ্ছে। এরপর বিরোধী দলনেতার কাছে তার প্রশ্ন, কংগ্রেস কি কোনো শর্ত ছাড়াই মহিলা সংরক্ষণ আইনকে সমর্থন করবে?
রিজিজুর এই মন্তব্যের পরেই পাল্টা জবাব দেন রাহুল গান্ধী। তিনি মনে করিয়ে দেন 2023 সালের মহিলা সংরক্ষণ আইন কংগ্রেসের পূর্ণ সমর্থনে সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হয়েছিল। রাহুল গান্ধীর প্রশ্ন, আইনটি পাশ হওয়ার পর 3 বছর কেটে গেলেও তা এখনও কার্যকর করা হয়নি কেন? একই সঙ্গে তিনি জানতে চান, কেন্দ্র কেন মহিলা সংরক্ষণকে আসন পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত করতে চাইছে। রাহুলের দাবি, কোনো শর্ত ছাড়াই 2023 সালে পাশ হওয়া মহিলা সংরক্ষণ আইন অবিলম্বে কার্যকর করতে হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।